ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা বিভিন্ন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রগুলো হয়েছিল সেই ষড়যন্ত্র স্বরূপ এক একটা মামলা আছে, সেই মামলাগুলোকে নিয়ে আলোচনা করব। গতদিন আমরা বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। এবার এই রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে এটা রিলেটেড এক একটা মামলা আছে, ঠিক আছে? যারা যারা রাজনৈতিক হত্যাকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এক একটা করে মামলা রুজু করা হয়। সেই মামলাগুলো আমি এক জায়গায় বলবো, খুব ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, যারা ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো, আশা করা যায় ভালো লাগবে। ঠিক আছে, আমি এক জায়গায় করে বলে দেবো, খুব একটা পাবে না এগুলো অন্যান্য জায়গায়। দেখো, মামলাগুলো প্রথমে আমরা বলতে পারি মুজফ্ফরপুর মামলা, অর্থাৎ মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা। সেটা কি হিসাবে আগের দিনও বলেছিলাম, ওটার সঙ্গে একটু কোরিলেটেড, যে আমাদের যে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, তাকে একটা মারার পরিকল্পনা করেছিল প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু। তখন এই ব্যাপারটা খবরটা পেয়ে কিংসফোর্ড, যাকে কসাই কাজী বলা হয়, তিনি কিন্তু মুজফ্ফরপুরে চলে যান। সেখানেও এই দুই বিপ্লবী চলে যায়, গিয়ে তারা বোমা নিক্ষেপ করে, কিন্তু ভুলবশত অন্যান্য দুজন, মিস কেনেডি এবং মিসেস কেনেডি, এরা মারা যান। তাহলে এই যে দুজনের বিরুদ্ধে, অর্থাৎ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এদের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয় সেটাকে বলা হয় মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা। সালটা ছিল 1908। নেক্সট আমরা একটা বলবো খুব বিখ্যাত মামলা, আলিপুর বোমা মামলা। দেখো, বিপ্লবী কর্মকাণ্ড আমাদের কলকাতায় মুরারি পুকুরের বাগান বাড়িতে, অর্থাৎ আমাদের অরবিন্দ ঘোষের যে ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তার যে পৈতৃক বাগান বাড়ি কলকাতার মুরারি পুকুর, এখান থেকে বিপ্লবী কার্যকলাপ চলতো। ঠিক আছে, বোমা বানানো বা যা পরিকল্পনা, বম ব্লাস্ট করা ইত্যাদি। কিন্তু ব্রিটিশ পুলিশরা এই ব্যাপারটা জানতে পারে, ফলে তারা ওই কলকাতার মুরারি পুকুর ওখানে বাগান বাড়িতে হানা দেয় এবং 47 জনকে বিপ্লবীকে গ্রেপ্তার করে। এদেরকে আলিপুর সেন্ট্রাল জেলের প্রেরণ করে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করায় সেটা হচ্ছে আলিপুর বোমা মামলা। সালটা হচ্ছে 1908। এই মামলা অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত ইত্যাদি এরকম 47 জন ছিল। ঠিক আছে, কিন্তু প্রধান আসামি ছিল বোমা মামলা অরবিন্দ ঘোষ। ঠিক আছে, আলিপুর বোমা মামলার। তাহলে এটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা। ক্লিয়ার? এরপর চলে যাও নাসিক ষড়যন্ত্র মামলা, অর্থাৎ নাসিক জেলে হয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল? আমাদের একজন বড় বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার, তিনি লন্ডনে পাঠরত অর্থাৎ পড়াশোনা করতেন। তারই পরিকল্পনা মতো মদনলাল ধিংড়া স্যার কার্জন ওয়াইলিকে লন্ডনে গুলি করে হত্যা করেছিল একটা পার্কে, এবং তারই পরিকল্পনা মতো অনন্ত লক্ষণ কানহেরে মিস্টার জ্যাকসনকে গুলি করে মেরে দিয়েছিল। এর ফলস্বরূপ একটা মামলা রুজু করা হয়, সেটা হচ্ছে নাসিক ষড়যন্ত্র মামলা। মামলায় রুজু ছিল, মামলা যার বিরুদ্ধে প্রধান ছিল তিনি হচ্ছেন আমাদের বিনায়ক দামোদর সাভারকার। এই মামলার সূত্র ধরে, সালটা হচ্ছে 1910 বা 11 বলতে পারো, এই মামলার সূত্র ধরে বিনায়ক দামোদর সাভারকারকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি 26 বছর জেল খেটেছিলেন এবং মুক্তি পান, ফলে তাকে বীর সাভারকার আমরা উপাধি দিই। এটা একটা মামলা হলো। এরপর চলে যাও দিল্লি ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, সালটা হচ্ছে 1914। সেটা কেমন? আমাদের এই যে লর্ড হার্ডিংস, যিনি বঙ্গভঙ্গ রদ করেছিলেন, ঠিক আছে, 1911 সালে 12 ডিসেম্বর। পরের বছর 1912 সালে তিনি একটা শোভাযাত্রা করছিলেন, হাতির পিঠে চড়ে শোভাযাত্রা করছিলেন, যার ফলস্বরূপ বসন্ত বিশ্বাস, আমাদের রাসবিহারী ঘোষের পরিকল্পনা মতন বসন্ত বিশ্বাস তার উপর বোম ব্লাস্ট করেছিল, এবং এর ফলস্বরূপ একটা মামলা রুজু করা হয় বসন্ত বিশ্বাস এবং রাসবিহারী বোস এদেরকে। এটা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, সালটা হচ্ছে 1914। কিন্তু এখান থেকে রাসবিহারী বসু অজ্ঞাত পরিচয় হয়ে যায়, ওকে আর ধরতে পারে না, কিন্তু মামলাটা রুজু করা হয়। এরপরে চলে যাও লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর সালটা, লাহোর ষড়যন্ত্র মামলা দুটো হবে, আমি বলে দিই, তোমরা সবাই একটাই জানো হয়তো। একটা 1915 সাল লাহোর ষড়যন্ত্র মামলা। এখানে কি হয়েছিল, আমাদের এই যে রাসবিহারী বসু একজন বড় মাপের বিপ্লবী, তিনি 1915 সালে একটা পরিকল্পনা করেছিলেন, মানে মিরাট, রাওয়ালপিন্ডি, আম্বালা ইত্যাদি ইত্যাদি জায়গায় যে একটা দিনক্ষণ ধার্য করেছিলেন যে একটা নির্দিষ্ট দিনে
অনেক সামরিক ছাউনিতে ব্রিটিশদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান ঘটবে, এরকম একটা পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বাসঘাতক কৃপাল সিং এটাকে ফাঁস করে দেয়। ফলে ব্রিটিশরা রাসবিহারী বসুকে পাকড়াও শুরু করে। ফলে রাসবিহারী বসু এখান থেকে পালিয়ে চলে যায়। তার বিরুদ্ধে একটা মামলা রুজু হয়, সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা 1915। রাসবিহারী বসু এই পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি সেই বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ জাপানে ওদিকে চলে যায়, আর তিনি ফেরেননি। সেখানে গিয়ে আজাদিন ফৌজ গঠন করেন। এটা একটা লাহোর ষড়যন্ত্র মামলা। আর একটা লাহোর ষড়যন্ত্র মামলা তোমরা বলবে, সেটা হচ্ছে আমাদের ভগৎ সিং। পুলিশ সুপার স্যান্ডার্স তাকে হত্যা করেছিল, কেননা স্যান্ডার্স আমাদের লালা লাজপত রায়ের মাথায় আঘাত করে মেরে দিয়েছিল। তাহলে এই লাজপত রায়ের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পুলিশ সুপার স্যান্ডার্সকে গুলি করে মেরে দেয় ভগৎ সিং, যার ফলস্বরূপ তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল। সেটাকেও বলা হয় লাহোর ষড়যন্ত্র। মানে লাহোর জেলে প্রেরণ করে এদের বিরুদ্ধে মামলাগুলো করা হয় এক একটা জায়গার নাম অনুসারে। সালটা 1929। তাহলে লাহোর ষড়যন্ত্র যদি কখনো 2 মার্কে আসে মাধ্যমিক স্টুডেন্টদের ক্ষেত্রে, তোমরা দুটো লাইনে দুটোই লিখবে, যে একটা রাসবিহারী বসু 1915, একটা ভগৎ সিং, না হলে কিন্তু নম্বর কেটে নেবে। ঠিক আছে, মেনশন যদি না উল্লেখ করে দেয়। আচ্ছা, এটা হলো। এইবার হচ্ছে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা। দেখো, আমাদের এখান থেকে বিপ্লবীরা যাতে কাজ করতে পারে, যার জন্য আফগানিস্তান থেকে কিছু বিপ্লবী রেশমি রুমালে করে কিছু ষড়যন্ত্র এখানে প্রেরণ করত। কিন্তু ব্রিটিশ সরকার সেটা বুঝতে পেরে তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করে, সেটা হচ্ছে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা। সেটা হচ্ছে ওবেদুল্লাহ, তারপর হচ্ছে বরকতুল্লাহ, মহেন্দ্র প্রতাপ, এদের নাম এর সঙ্গে জড়িত। সালটা হচ্ছে 1916। ঠিক আছে, এরপর তোমরা চলে যাও কাকরি ষড়যন্ত্র মামলা। যে ভারতে বিপ্লবী কার্যকলাপ চালাতে গেলে প্রচুর টাকা পয়সা দরকার, যার ফলে বিপ্লবীরা একটা মানে ডাকাতি শুরু করলো, ট্রেন ডাকাতি। রামপ্রসাদ বিসমিল উত্তরপ্রদেশের ট্রেনে ডাকাতি করে, বিশাল একটা অ্যামাউন্টের টাকা ডাকাতি করে নিয়ে চলে আসে। ফলে রামপ্রসাদ বিসমিল এবং আসফাক উল্লাহ এর সঙ্গী, এদের বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়। এটা হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলা। সালটা হচ্ছে 1925। এরপরে যে মামলাগুলো, এইবার তৎক্ষণাৎ দেখো আমাদের ভারতে ব্রিটিশ বিরোধী একটা কমিউনিস্ট ভাবধারা বা আন্দোলন জোরদার পরিমাণে চলছিল। ফলে এই কমিউনিস্টদের দমন করতে সরকার কিছু মামলা রুজু করে। আমি কয়েকটা মামলা বলছি, বইতে সচরাচর পাবে না এগুলো। একটা হচ্ছে প্রথম কমিউনিস্টদের আন্দোলন দমন করার জন্য 1922 সালে কানপুর ষড়যন্ত্র বা পেশোয়ার ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, সরি, প্রথম বলশেবিক ষড়যন্ত্র মামলা বা পেশোয়ার ষড়যন্ত্র মামলা। এটা বলবে যে কমিউনিস্ট ভাবধারা দমন করতে 1922 সালে প্রথম বলশেবিক ষড়যন্ত্র মামলা বা পেশোয়ার হচ্ছে পাকিস্তানে, এইখানে জেলে প্রেরণ করে যে মামলা রুজু করা হয় সেটা হচ্ছে প্রথম বলশেবিক ষড়যন্ত্র মামলা বা পেশোয়ার ষড়যন্ত্র মামলা। এরপর আবার কমিউনিস্টদের স্তব্ধ করতে 1924 সালে দ্বিতীয় বলশেবিক ষড়যন্ত্র মামলা বা কানপুর ষড়যন্ত্র মামলা রুজু করে। এর 4 জন আসামি ছিল, মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, নলিনী গুপ্ত এবং আরেকজনের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, 4 জন আসামি ছিল দ্বিতীয় বলশেবিক ষড়যন্ত্র মামলা। কিন্তু এই মামলাগুলো করেও মানে কমিউনিস্টদের স্তব্ধ করা যায়নি। অতঃপর কমিউনিস্ট ভাবধারা জনপ্রিয় হতে থাকলে সরকার 1929 সালে 33 জন বাছা বাছা কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের মিরাট জেলে প্রেরণ করে, এটা অনেকেই তোমরা জানবে, তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করলো সালটা 1929 থেকে 33। ঠিক আছে, এবং আসামিও ছিল 33 জন। এটাকে বলা হয় মিরাট ষড়যন্ত্র মামলা। এইভাবে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে কমিউনিস্টদের স্তব্ধ করা শুরু করলো। এরপর তো কমিউনিস্ট আন্দোলন 1934 সালে বন্ধ হয়ে যায় এবং কমিউনিস্টদের ভাঙিয়েই আরেকটা আন্দোলন, মানে আরেকটা দল, কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি হয়ে যায়, জয়প্রকাশ নারায়ণ 1934 সালে। এইভাবে তাহলে কিন্তু মামলাগুলো রুজু করা হলো। তাহলে এই যে কটা আমি মামলা, ষড়যন্ত্র মামলা বললাম, এগুলো তোমরা যারা কম্পিটিটিভ দেবে বা ক্লাস 10, এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এর বাইরে কোনোটা আসবে না। যদি এইগুলো মনে রাখতে পারো খুবই ভালো। আজ এই পর্যন্ত। কেমন লাগছে ভিডিওগুলো একটু কমেন্ট করো। আশা করি এইভাবে কেউ বলতে পারবে না তোমাদের, দেখবে সচরাচর। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন লাগে কমেন্ট করো, আমি কমপ্লিট করে দেবো। গুড বাই।